আমাদেরও গণতন্ত্রে অনেক বিচ্যুতি আছে, অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু 1947 সাল 1950 সাল থেকে যে গণতান্ত্রিক রীতিতে ভারতবর্ষ চলছে, আশেপাশের কোনো রাষ্ট্রে সেই গণতন্ত্র নেই। ভারতবাসী হিসেবে বুক ঠুকে বুক বাজিয়ে বলতে পারি আমরা গর্বিত। আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধের ভোট তাদের মধ্যেই ভোট হবে এবং সেখানে কোনো শক্তি আসতে পারবে না, এককভাবে আসতে পারবে না, ত্রিশঙ্কু হবে। যদি সত্যি ভারতবর্ষের মতো দেশের এরকম কোনো মতলব থাকে, তাহলে তো আওয়ামী লীগ না এলে সবচেয়ে সুবিধা হবে। জিওপলিটিক্স তো তাই বলে। সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। জেনারেল ওয়াকারুজ্জামান অথবা তাদের আইএসপিআর বলেছে কোনো মিটিং হয়নি। আমার কাছে তথ্য আছে ওদের গতকাল 10:30টার সময়, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে 11টার সময় ওদের মিটিং হয়েছে এবং ওরা রেডি যে যদি এই ছাত্রের আবার অভ্যুত্থান হয়, যদি জামাতের একটি বড় অংশ বলেছে যে সেনার ক্যান্টনমেন্টে ঢুকে আমরা সেনাদের যত সেনানিবাস আছে আমরা গুড়িয়ে দেব, এই ওয়ার্নিং কিন্তু বারবার আসছে। সেনা রেডি। আর যদি এটা সত্যি করে এই অভ্যুত্থান, যেটা আমরা 5ই আগস্টের আগে দেখেছিলাম, আবার সেই সাহস যদি এই ছাত্র অথবা জামাতের জামা পরে হিজবুত তাহির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের যে সন্ত্রাসবাদী সংগঠন এবিটি যদি রাস্তায় নামে, তাদের কিন্তু সামনাসামনি করতে হবে এবার মোহাম্মদ ইউনূসকে নয়, জেনারেল ওয়াকারুজ্জামানের কমব্যাট ইউনিফর্মের বাংলাদেশ সামরিক বাহিনীকে। আমরা এবার সরাসরি চলে যাব সেই আলোচনায়। তার কারণ, কোথাও কি ছাত্র নেতারা তারা ক্রমশ বেসুর গাইছে? কোথাও কি শেষ পর্যন্ত এতদিন পর্যন্ত মানবিক মুখ দেখানোর পর এবং গোটা দেশবাসী অর্থাৎ বাংলাদেশের দেশবাসীদের মনোভাব আঁচ করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে প্রধান উপদেষ্টা করে একটা তদারকি সরকার গড়ার পরও কোথাও কি ক্ষোভ বাড়ছে? কতগুলো ঘটনা এই চিন্তাভাবনাকে উস্কে দিচ্ছে। ঘটনা এক, পরপর কিছু ফেসবুক পোস্ট আপনাদের দেখাবো, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র নেতা তাদের পোস্টগুলো দেখাবো এবং সেখান থেকে একটা কোথাও বেসুরো মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আর্মি, তারা পরিষ্কার লিখছে, আর্মি কিংবা বিজিবির টহলের অনুমতি দেয় নাই। ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক, উত্তপ্ত পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই তারা আর্মিকেই দাবি করছে। দেখছুন সেই বিখ্যাত এবং কোথাও কোথাও অনেকে কুখ্যাতও বলবেন হাসিবুল ইসলাম অর্থাৎ ছাত্রনেতা, বৈষম্য বিরোধী ছাত্রনেতা, এবং সেখানে বলছেন সরাসরি হুমকি দিচ্ছে। কাকে হুমকি দিচ্ছে? আর্মিকে। বিজেপি টহল দিলে সেই গাড়ি ভেঙে ফেলবেন। এই হুকুমের জন্য জেল বা ফাঁসি যাই হোক না, আমি প্রস্তুত আছি। বাংলাদেশের রাজনীতি জেনারেলরা নয়, সেই রাজনীতি তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন নির্ধারণ করবে 24-এর ছাত্র শ্রমিক সৈনিক জনতা, অর্থাৎ পুরোপুরি সেনাবাহিনীর প্রতি তার যে দেশ তা পরিষ্কার হয়ে উঠছে। এবং হাসিবুল ইসলাম যে কথা বলেছেন, তার আমরা জানি মহাসচিব, বিএনপির মহাসচিব, তিনি বলছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। যারা আমাদের দেশকে রক্ষা করে, অর্থাৎ বাংলাদেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে দাঁড়ায়, অর্থাৎ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। মহাসচিব বিএনপি বলছেন, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি বিএনপি বলছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এবং সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের নানা ষড়যন্ত্র চলছে। আমরা এই বিষয়ে আলোচনা করব তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম যা বলেছেন। এবং নির্বাচনের আগে হাসিনা ও আওয়ামী লীগের বিচার দেখতে চাই, তিনি স্পষ্টই বলছেন। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের নানান ষড়যন্ত্র চলছে, বারবার তিনি কথা বলেছেন এবং তার সামাজিক মাধ্যমেও তিনি কথাই বলেছেন। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং সেখানে কিন্তু তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের, তিনিও খুব পরিষ্কার বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরানোর আবেদন করেছে ভারতের কাছে। এটা আগেও তিনি বলেছেন এবং শেখ হাসিনাকে
বিচারের মুখোমুখি করতে হবে, এমনটা তিনি দাবি করেছেন। আমরা এই পোস্টগুলো কেন দেখাচ্ছি, তার কারণ এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাসিবুল যে পোস্ট করেছেন এবং তারপর যাদের যাদের পোস্ট দেখালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই সেনাবাহিনী ক্ষমতায় আসবে নাকি এবং যে হুমকি দিয়েছে সেই হুমকির জন্য সেনাবাহিনীর মধ্যে নিশ্চয়ই বিরক্তি উৎপাদন হবে, যে কোনো সেনাবাহিনীতেই হয়। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা প্রসঙ্গ বলি। বাংলাদেশের যদি কেউ শোনেন তাদেরও শোনা ভালো এবং ভারতবর্ষেরও আমার মনে হয় অনেকে জানা উচিত। ভারতবর্ষের যা নীতি, ভারতবর্ষ তো গোটা দেশে, আমরা বৈদেশিক নীতিটার ক্ষেত্রে সরকার পাল্টালেও যে কোনো গণতান্ত্রিক উন্নত দেশে যা হয় ভারতবর্ষে তাই হয়, আমাদের বিদেশ নীতি তেমন পরিবর্তন হয় না। প্রসঙ্গত বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ফ্রান্স থেকে, ইউনাইটেড কিংডম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, সেখানে বিদেশ নীতি সরকারে যেই আসুক না কেন বিরাট কোনো পরিবর্তন হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে একসময় ভারত নির্জট আন্দোলনের একদম পুরোধা ছিল এবং গোটা পৃথিবী জানতো ভারতবর্ষের পথই হচ্ছে শান্তির পথ। এবং ভারতবর্ষে মহাত্মা গান্ধী থেকে শুরু করে যুগে যুগে যারা এসেছেন তারা শান্তির কথাই বলেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষ নিজে থেকে কাউকে আক্রমণ করে না। এবং আমরা ইতিহাস বলে চীনকেও নিজে থেকে আক্রমণ করা হয়নি, পাকিস্তানকেও করা হয়নি। এবং ভারতবর্ষ সর্বংসহারের দেশ। সেই দেশে দাঁড়িয়ে যারা মনে করছে, বিশেষ করে বাংলাদেশের সামাজিক মাধ্যম দেখে, যে আওয়ামী লীগ এলে নাকি ভারতের খুব সুবিধা হবে, আওয়ামী লীগকে ভারতবর্ষ নাকি ব্যাক করছে পেছন থেকে, এবং শেখ হাসিনাকে কেন এখানে রাখা হয়েছে, তারা অবশ্য জানে না পৃথিবীর যে কোনো উন্নত দেশে, উন্নত গণতন্ত্র যেখানে সুপ্রতিষ্ঠিত, যেখানে গণতন্ত্রে আয়ারাম গয়ারামরা থাকে না, সেই উন্নত গণতন্ত্রে, আমাদেরও গণতন্ত্রে অনেক বিচ্যুতি আছে, অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু 1947 সাল 1950 সাল থেকে যে গণতান্ত্রিক রীতিতে ভারতবর্ষ চলছে, আশেপাশের কোনো রাষ্ট্রে সেই গণতন্ত্র নেই। ভারতবাসী হিসেবে বুক ঠুকে বুক বাজিয়ে বলতে পারি আমরা গর্বিত। আমাদের মতো সংবিধান, আমাদের মতো গণতন্ত্র আশেপাশের কোথাও নেই। এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ। বিচ্যুতি আছে, আমরাই আলোচনা করি, আমরাই সমালোচনা করি, আমরাই ভোটের সময় বলি, কেউ ভোট না দিতে পারলে আমরা চেঁচাই, এটা ভারতবর্ষ বলে সম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে আজকে একটু উল্টো অঙ্ক দিচ্ছি, আপনি বিদ্বান মানুষ, আপনি দেখুন তো, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে সুবিধা তো ভারতেরই। একদম। তার কারণটা এই কারণে বলছি, যদি আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধের ভোট তাদের মধ্যেই ভোট হবে এবং সেখানে কোনো শক্তি আসতে পারবে না, এককভাবে আসতে পারবে না, ত্রিশঙ্কু হবে। যদি সত্যি ভারতবর্ষের মতো দেশের এরকম কোনো মতলব থাকে তাহলে তো আওয়ামী লীগ না এলে সবচেয়ে সুবিধা হবে। জিওপলিটিক্স তো তাই বলে। এই প্রথম কোন টেলিভিশন চ্যানেলে সরাসরি আমরা আপনাদের আলোচনা করছি এবং এই তত্ত্ব প্রথম, এখনো পর্যন্ত আমরাই বলছি। যারা ভেবে থাকেন আওয়ামী লীগকে দিয়ে ভারতবর্ষ বিরাট একটা কিছু মাইলেজ পাবে আপনাদের দেশে অর্থাৎ বাংলাদেশে, আদৌ নয়। বরং আওয়ামী লীগ নির্বাচন না লড়লে বাংলাদেশে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল, তাই তো? একদম। আর এটা যদি হয় তো ওদেরই নিজেদেরই স্থায়ী সরকার হবে না। স্থায়ী সরকারের জন্যে যদি বাংলাদেশকে আপনারা স্থায়ী চান, তাহলে আমার মনে হয় যে গণতন্ত্র যদি আপনারা মানেন, তাহলে যে রাষ্ট্রে যেসব রাজনৈতিক দল আছে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা এই নাহিদরা যা নতুন যে দল করলো, রাষ্ট্রের আপনাদের 18 কোটি মানুষ যাদের চায় তাদের আপনারা নিয়ে আসুন। আমরা তো বলছি গণতন্ত্রের মাধ্যমে একটা স্থায়ী সরকার নিয়ে আসুন। অবশ্যই। এবং সত্যি কথা বলতে গেলে আমরা ভারতবাসী, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, তাদের জনগণ, তাদের যাদের নির্বাচিত করবেন, আমাদের এখানে কোনো কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, সংখ্যালঘুরা নির্যাতিত হলে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলে, যদি অশান্ত হয়, তাহলে প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু উদ্বেগ করার কথা ভারতবর্ষ করবেই, এটা করতেই হবে। কিন্তু আমি আবার সরাসরি শেষ প্রশ্নে চলে যাচ্ছি। সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, বিশেষ করে যে ফেসবুক পোস্ট করেছে, আর্মির গাড়িকে লক্ষ্য করে বলছে, আর্মির গাড়িকে সরাসরি হুঁশিয়ার দিচ্ছে,
আপনার মনে হচ্ছে কোথাও ত্বরান্বিত হবে ব্যাপারটা? ঋতদা, খবর নিশ্চিতভাবে আছে বলে আপনি যেটা দিয়ে প্রথমে শুরু করলেন, জেনারেল ওয়াকারুজ্জামান অথবা তাদের আইএসপিআর বলেছে কোনো মিটিং হয়নি। আমার কাছে তথ্য আছে ওদের গতকাল 10:30টার সময়, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে 11টার সময় ওদের মিটিং হয়েছে এবং ওরা রেডি যে যদি এই ছাত্রের আবার অভ্যুত্থান হয়, যদি জামাতের একটি বড় অংশ বলেছে যে সেনার ক্যান্টনমেন্টে ঢুকে আমরা সেনাদের যত সেনানিবাস আছে আমরা গুড়িয়ে দেব, এই ওয়ার্নিং কিন্তু বারবার আসছে। সেনা রেডি। আর যদি এটা সত্যি করে এই অভ্যুত্থান যেটা আমরা 5ই আগস্টের আগে দেখেছিলাম, আবার সেই সাহস যদি এই ছাত্র অথবা জামাতের জামা পরে হিজবুত তাহির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের যে সন্ত্রাসবাদী সংগঠন এবিটি যদি রাস্তায় নামে, তাদের কিন্তু সামনাসামনি করতে হবে এবার মোহাম্মদ ইউনিসকে নয়, জেনারেল ওয়াকারুজ্জামানের কমব্যাট ইউনিফর্মের বাংলাদেশ সামরিক বাহিনীকে। তাই আমার মনে হয় যদি আমি এবার সামরিক বাহিনী একজন কর্নেল হিসেবে, প্রাক্তন সেনাকর্তা হিসেবে, কারগিল যুদ্ধে অন্যতম বীর হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। এই প্রশ্নটা আমি একবারও এই প্রশ্ন করতে যাব না, বাংলাদেশ আর্মি আর ভারতীয় আর্মির মধ্যে তুল্যমূল্য বিচার, এই প্রশ্ন আমি করতেই যাব না। আমি যে প্রশ্নটা করতে যাব, সেনাকর্তা এবং যদি সেনাবাহিনী তার বিরুদ্ধে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে, আপনি মনে করেন বাংলাদেশের সেনা সক্ষম আটকাতে? হ্যাঁ, যদি এই ছাত্র অভ্যুত্থান যেটা দেখেছিলাম অথবা এই জঙ্গি সংগঠনগুলো রাস্তায় নামে, আমি 100% শিওর জেনারেল ওয়াকারুজ্জামানের সেই শক্তি আছে এটাকে রোধ করার জন্য, এটাকে আটকাবার জন্য। 5ই আগস্টের আগে কেন আটকায়নি আপনি জিজ্ঞেস করতে পারেন। 5ই আগস্টের পর নিশ্চিতভাবে ইউনাইটেড নেশনের কেউ না কেউ, আমি আজকে আবার ক্যামেরার সামনে নাম নিলাম না, ওখান থেকে বলা হয়েছিল যে, অথবা আরও কোনো ডিপ স্টেট থেকে বলা হয়েছিল যে রাস্তায় গুলি চালানো দরকার নেই, কারণ ছাত্রদের মৃত্যু হবে, সেটা কেউ এটা কাম্য নয়, কেউ চাইতো না, মানবিকতা। সেই জন্য হয়তো সেই সময় শেখ হাসিনাকে উড়িয়ে নিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হয় এবং যে ঘটনাটা ঘটছিল, যে মার্কারি যে পাড়াটা উঠছিল, সেটাকে নামিয়ে দেওয়া হলো। তার মানে সেনাবাহিনীর প্রাক্তন সেনাকর্তা হিসেবে আপনি মনে করেন যে দেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলেও কখনো এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশ যায়নি, আজকের দিনও নেই। কোথাও না কোথাও এবং বেশিরভাগ জায়গায় ক্যান্টনমেন্টই যেসব চালাচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিম, আজকের দিনেও কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী চালাচ্ছে। যেখানে যেখানে ইউনিসের সঙ্গে আমরা বহু জায়গায় দেখেছি যে কথার খেলাপ হচ্ছে, আর সেই জায়গাগুলো সে ছাত্র নেতা হোক অথবা মোহাম্মদ ইউনিস হোক অথবা সামরিক বাহিনী হোক, তাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের আমরা অভাব দেখতে পাচ্ছি।